রংপুরে সহিংসতা ছড়ায় সৈকত। ঘটনার পর ছাত্রলীগ থেকে অব্যাহতি, বরাবরই ছিল সাম্প্রদায়িক মনোভাবের। হেফাজতে ইসলামের যে আন্দোলনের সময় সে বিভিন্ন রকমের এরকম লেখালেখি করে, আমাদেরকে উস্কানিমূলক কথা বলতো। সৈকত মণ্ডল ইতিপূর্বেও বিভিন্ন সময়ে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এবং সে দুর্বল সময়ের জন্য সবসময় অপেক্ষা করেছে। কুমিল্লায় ধর্ম অবমাননায় অভিযুক্ত ইকবাল সহ 4 জন রিমান্ডে। নোয়াখালীর ঘটনায় গ্রেফতার 13, মামলা চলবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এটা দ্রুত সমাপ্তি করা হবে। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ। দেখছেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাম্প্রতিক ঘটনায় বিএনপিকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। সরকারকে বিতর্কিত করাই দলটির স্বভাব, মন্তব্য ওবায়দুল কাদেরের। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ কিলিং মিশনে অংশ নেয় 19 জন। প্রত্যাবাসনে ভূমিকার জন্যই হত্যা, গ্রেফতার আরও 4। রাত হলেই ক্যাম্পে সক্রিয় হয় অপরাধীরা। নাটোরে নিখোঁজের 4 দিন পর 7 বছরের শিশুর লাশ উদ্ধার। হত্যার পর ব্যাগে ভরে ফেলে দেয়া হয় ধান খেতে। ধর্ষণের পর খুন, ধারণা পুলিশের। কাল যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পায়রা সেতু। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বরিশাল থেকে সরাসরি যাওয়া যাবে কুয়াকাটা। আগামীকাল লঙ্কাবোধের লক্ষ্য নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত থেকে বিশ্বকাপের আদ্যপান্ত জানাবো আমি নিয়ন মুহাইমিন। রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার মূল হোতা সৈকত মণ্ডল ও তার সহযোগী রবিউল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেসবুকে ফলোয়ার আর এলাকায় আধিপত্য বিস্তারই ছিল তার উদ্দেশ্য। কুমিল্লার ঘটনাকে কাজে লাগিয়ে একটি মহল যখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়তারা চালিয়ে যাচ্ছে বেশ কয়েকটি জেলায়, ঠিক তখনই 17 অক্টোবর পরিতোষ নামে একজন ইসলাম ধর্মকে অবমাননা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচার চালায় উজ্জ্বল। সেই পোস্টকে বিভিন্নভাবে ছড়িয়ে দেয় সৈকত। আর তাতেই রংপুরের পীরগঞ্জের বড় করিমপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। এই ঘটনার মূল হোতা সৈকত মণ্ডল ও তার সহযোগী রবিউল ইসলাম এখন র্যাব হেফাজতে। র্যাব জানায়, নিজের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে বহুদিন ধরেই নানা ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছিল সৈকত। সেদিন ধর্মীয় অবমাননার বিষয়টি তিনি তার পেজের মাধ্যমে ছড়িয়ে দেয় তার কয়েক হাজার ফলোয়ারের মাধ্যমে। পরে পীরগঞ্জে লোক জড়ো করেন। এছাড়া নানা উস্কানিমূলক বক্তব্য আর মিথ্যাচার করে এলাকাবাসীকে উত্তেজিত করে তোলেন সৈকত। সহযোগী রবিউলকে ব্যবহার করা হয় মাইকিং করে লোক জড়ো করতে। গ্রেফতারকৃত পরিতোষ এবং উজ্জ্বল তাদের নিজস্ব প্রাথমিক দ্বন্দ্বের মাধ্যমে কিন্তু ঘটনার সূত্রপাত হয়। যে পরিতোষকে উজ্জ্বল একটি অবমাননা করে একটি তথ্য দেয় বা ছবি দেয়, পোস্ট করে। পরে পরিতোষ যেটা উজ্জ্বলকে আবার একটি ধর্মীয় অবমাননা করে একটি পোস্ট দেয়, সেটা উজ্জ্বল ছড়িয়ে দেয়। সৈকত বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা বললেও প্রমাণ না পাওয়ার দাবি র্যাবের। সে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে একটি অবস্থানে নেয়ার জন্য বা যে কোনো সময় তার যেন কথার যে গুরুত্ব পায়। রংপুরের ঘটনায় 3টি মামলায় এখন পর্যন্ত 30 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব। আসলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রংপুরের ঘটনায় গ্রেফতার সৈকত মণ্ডল এর আগেও সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দিয়েছিল। এ কারণে তার উপর সাধারণ শিক্ষার্থী ও সহপাঠীরা ক্ষুব্ধ ছিলেন। এদিকে সৈকত মণ্ডলকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে রংপুর মহানগর ছাত্রলীগ। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট।
রংপুরের কারমাইকেল কলেজে দর্শন বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র সৈকত মণ্ডলের আচরণ নিয়ে শিক্ষার্থী ও সহপাঠীদের কাছ থেকে বেরিয়ে আসছে নানা তথ্য। কলেজের সাধারণ শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা জানান, সৈকত বরাবরই ছিল সাম্প্রদায়িক মনোভাবাপন্ন। আগেও তার ফেসবুক থেকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়া হয়েছিল। হেফাজতে ইসলামের যে আন্দোলনের সময় সে বিভিন্ন রকমের এরকম লেখালেখি করে, ফেসবুকে স্ট্যাটাস দেয়। হ্যাঁ, তাকে আমরা ফোন দিয়ে SMS দিয়ে তাকে সংশোধন করি। যে ফেসবুকে নানান ধরনের তথ্য লেখালেখি উপাত্ত যেগুলো হচ্ছে আমাদের স্বাধীনতা বিরোধী। আমাদেরকে উস্কানিমূলক কথা বলতো, যাতে সংগঠনের খারাপ দিক অবকাশ ঘটে। গত 17 অক্টোবর মাঝিপল্লীর ঘটনায় সরাসরি অংশ নেয়ার প্রমাণ পাওয়ায় তাকে দর্শন বিভাগ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানায় রংপুর মহানগর ছাত্রলীগ। আমাদের যখন মনে হয়েছে যে SM সৈকত মণ্ডল যেহেতু আমাদের আদর্শচ্যুত একটা ছেলে এতদিন আমাদের মধ্যে ছিল, তাহলে ও আরও কোনো অপকর্ম করছে কিনা, এই বিষয়গুলোতেই আমরা আইন শৃঙ্খলা প্রয়োগ করি সংস্থা যা আছে পুলিশ, র্যাব, আমরা তাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাদেরকে সকল সহযোগিতা করেছি একে গ্রেপ্তার করার জন্য। এই ঘটনায় কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি তানজিরুল ইসলামকেও বহিষ্কার করেছে ছাত্রলীগ। সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সারা দেশে ছাত্রলীগের বিভিন্ন ইউনিট থেকে 16 জনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এছাড়া আরও 12 জনের বিরুদ্ধে অভিযোগ যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। কুমিল্লায় ধর্ম অবমাননায় অভিযুক্ত ইকবাল হোসেন সহ 4 আসামিকে 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে নোয়াখালীতে মন্দিরে হামলার ঘটনায় জড়িত 13 জনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লায় ধর্ম অবমাননার মূল হোতা ইকবাল হোসেনকে বৃহস্পতিবার দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। একই সঙ্গে মামলার আরও 3 আসামি ফয়সাল, ইকরাম ও হুমায়ুনকে কাঠগড়ায় নেয় পুলিশ। এ সময় আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে বিচারক মিথিলা জাহান নিপা 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল স্বীকারোক্তি দিলেও অধিকতর তদন্তের জন্য আরও কিছু সময়ের প্রয়োজন। ইকবাল স্বীকার করেছে, প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে, কিন্তু এটা তো একটা অধিকতর তদন্তের প্রয়োজন আছে। এর পিছনে কারা জড়িত, একটা অনেক কিছু জড়িত আছে। আমরা এই জিনিসগুলো উত্তর খুঁজছি। এদিকে নোয়াখালীর চৌমুহনীতে মন্দিরে হামলার ভিডিওতে শনাক্ত হওয়া 8 জন সহ 13 জনকে গ্রেফতার করা হয়েছে। 13 জনের মধ্যে 8 জনকে ভিডিও ফুটেজের মাধ্যমে তাদেরকে শনাক্ত করে তাদেরকে শনাক্ত করে আমরা গ্রেপ্তার করেছি। আর অন্য যে 5 জন আছে তাদেরকে সন্দিগ্ধ হিসেবে আমরা ধরেছি। তাদেরকে আদালতে পেশ করে আমরা তাদেরকে রিমান্ড প্রেয়ার করব এবং এই রিমান্ডে নিয়ে আসলেই তাদের কাছে আরও তথ্য আমরা নেব। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে মূল হোতাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা সুনির্দিষ্ট কোনো এখনো মন্তব্য। আহসানুল করিম, সময় সংবাদ। কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে কথা বলতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী বুলবুল রেজা। যাচ্ছি তার কাছে। বুলবুল, আমরা কয়েকদিন ধরেই এই সাম্প্রদায়িক যে সহিংসতার বিরুদ্ধে বা এটা রোধে কি করা যায় সেটি নিয়ে আলোচনা করছিলাম এবং এখন যা ঘটছে সেগুলো নিয়ে আলোচনা করছি এবং আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। একটি ব্যানারের গল্পে আমি যেতে চাই, সেটা হচ্ছে ধানমন্ডিতে ছায়ানটের একটা সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে একটি সভা হয়েছে এবং সেই মানববন্ধনে একটা ব্যানারে লেখা ছিল, সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে কিরে। এর কারণ হিসেবে এটা বলতে চাচ্ছি যে পীরগঞ্জে হামলায়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব। এই ঘটনার বিস্তারিত দিয়ে যদি আলোচনা একটু শুরু করেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। রাব্বি, আজকে দুপুরে পুলিশের এলিট ফোর্স রয়েছে র্যাব, তাদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং এই সংবাদ সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল যে রংপুরের পীরগঞ্জে যে সাম্প্রদায়িক হামলা, অর্থাৎ হিন্দু পল্লীতে যে সাম্প্রদায়িক হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, সেই ঘটনায় আরও 2 জনকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়েছে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে এবং তার পরপর তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে তথ্য এখন পর্যন্ত পেয়েছে সে অনুযায়ী তারা একটি প্রেস ব্রিফিং করেছে এবং সেখানে যেই বিষয়গুলো উঠে এসেছে, অর্থাৎ র্যাবের যে দাবিগুলো রয়েছে, বক্তব্য রয়েছে, আমরা যদি এক নজরে দেখে নিতে চাই আসলে র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে কি জানানো হয়েছে। বলা হয়েছে, পরিতোষ ও উজ্জ্বল নামে 2 জন ব্যক্তি, যারা একজন হিন্দু এবং একজন মুসলমান, তাদের মধ্যে কিন্তু একটা ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল অনেক আগে থেকেই। পরিতোষের ধর্ম নিয়ে উজ্জ্বল কটূক্তি করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। উজ্জ্বলের ধর্ম নিয়ে পরিতোষ আবার পাল্টা মন্তব্য করেছিলেন একই প্ল্যাটফর্মে। তারপর দেখা যায় পরিতোষের মন্তব্য ফেসবুকে
করে উজ্জ্বলের পোস্ট ফেসবুকে ছড়িয়ে দেয় সৈকত। অর্থাৎ প্রথমে দুইজন যে পরিতোষ এবং উজ্জ্বল, তারপর আবার আরও দুইটি নাম পাওয়া যায়, একটা হচ্ছে সৈকত আরেকটি হচ্ছে রবিউল। অর্থাৎ তাদের মধ্যেই কিন্তু এই যে সাম্প্রতিক যে সহিংসতা সেটির মূল বিষয়টা কিন্তু ছিল পরিতোষের ফেসবুকের পোস্ট ধরে। সবশেষ আজকে সংবাদ সম্মেলনে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে সৈকত মণ্ডল এবং রবিউল নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া যে তথ্য সেটিই জানানো হয়েছে। বলা হয়েছে র্যাবের পক্ষ থেকে যে সৈকত একটি দুর্বল সুযোগের অপেক্ষায় ছিলেন। আসলে তার সেই সুযোগটা কি আমরা যদি এক নজরে একটু দেখে নিতে চাই, যে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে সৈকত মণ্ডল সুযোগের অপেক্ষায় ছিলেন। কি সুযোগ? কুমিল্লার ঘটনায় উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন তিনি একের পর এক। অর্থাৎ সেই 17 তারিখে যে ঘটনা, তার পরবর্তীতে তিনি নানা রকম উস্কানিমূলক পোস্ট দিচ্ছিলেন। ফেসবুকে তার বলা হয়েছে যে প্রায় 3000-এর মতো অনুসারী রয়েছে। এই ফলোয়ার সংখ্যা কাজে লাগিয়ে এক ধরনের সহিংসতার পরিকল্পনা তার ছিল এবং তার যে সহযোগী আরেকজন রবিউল, তাকে তিনি ডেকে মসজিদের মাইক দিয়ে কিন্তু লোক জড়ো করেছিলেন এবং মূল উদ্দেশ্য ছিল তার আধিপত্য বিস্তার। এই আজকের যে প্রেস ব্রিফিং ছিল র্যাবের পক্ষ থেকে, তাতে কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে এবং হয়তো তাদেরকে হস্তান্তর করা হবে থানায়, তারপর তাদেরকে রিমান্ডের আবেদন করা হবে। এর পেছনে আর কারো কোনো মদত ছিল কিনা, উস্কানি ছিল কিনা, সেই বিষয়গুলো তারপর কিন্তু বেরিয়ে আসতে পারে। রাব্বি, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু দেখলাম যে নোয়াখালীর ঘটনায় কিন্তু আবার 13 জনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লার তাহলে ঘটনার সর্বশেষ কি বলছে পুলিশ? কুমিল্লার ঘটনায় যেটি হয়েছে, মূল অভিযুক্ত যিনি রয়েছেন ইকবাল এবং দুজন খাদেম রয়েছে, যে মসজিদ থেকে পবিত্র কোরআন শরীফ নিয়ে আসা হয়েছিল, আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখেছি। এবং পুলিশকে 999-এ ফোন করে যে জানিয়েছিলেন যে এই যে কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন পাওয়া গেছে। সেই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে। তাদেরকে আজকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। এই 10 দিনের রিমান্ড মঞ্জুরের না করে বিজ্ঞ আদালত তাদেরকে 7 দিন, অর্থাৎ আলাদা আলাদা করে সবাইকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তারা জানিয়েছেন যে প্রাথমিকভাবে তিনি স্বীকার করেছেন যে কুমিল্লার পূজা মণ্ডপে তিনি পবিত্র কোরআন শরীফ রেখেছেন। যেই বাকি বিষয়টি রয়েছে তাদেরকে 7 দিন পরে আসলে জানা যাবে এর পেছনে কারা উস্কানিদাতা ছিলেন। এবং আজকে আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী পাল্টাপাল্টি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আইনমন্ত্রী আনিসুল হক যেটি জানিয়েছেন যে কুমিল্লা সহ সারা দেশের যে সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে তাদের সবাইকে, যে মামলা হয়েছে মামলায় দায়ের হওয়া আসামিদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে তাদেরকে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা হবে। একটি প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদনটি দেখে নিতে চাই। কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে দুর্গাপূজার অষ্টমীর দিনে ধর্ম অবমাননার অভিযোগ তুলে মন্দিরে হামলা, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে চিহ্নিত হওয়া মূল হোতা ইকবাল হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। 15টি জেলায় সহিংসতা ছড়িয়ে দেওয়ার উস্কানিদাতা বেশ কয়েকজনকেও আইনের আওতায় আনা হয়েছে। এমন অবস্থায় শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে আইনমন্ত্রী জানালেন, কুমিল্লার ঘটনায় দায়ের হওয়া মামলার বিচার কাজ পরিচালিত হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। যেই মুহূর্তে তদন্ত শেষ হয়ে বিচারিক আদালতে আসবে, এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এটা দ্রুত সমাপ্তি করা হবে। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সহিংসতার ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সব কিছু বের করে ফেলছি, সব লোককে চিহ্নিত করে আমাদের হাতে, আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা ধরা পড়েছে। আমরা কেন এই কাণ্ডটা ঘটিয়েছে সব আপনাদেরকে আমরা জানাতে সক্ষম হব। আইন অনুযায়ী যারা আমাদের চিহ্নিত হয়েছে তাদের ব্যবস্থা হবে, যাতে করে ভবিষ্যতে তারা এই ধরনের আর কোনোদিন এই ধরনের ষড়যন্ত্র করতে তাদের হৃদজম করা একটু কম্পন ধরে, সেইটার ব্যবস্থা আমরা করব। মন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের অপকর্ম করার সাহস কেউ না পায় সেজন্য সরকার দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে। এই ধরনের ষড়যন্ত্র। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, হ্যাঁ বুলবুল, আমরা কিন্তু 2 মন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনলাম এবং তাদের বক্তব্যের পাল্টা কথায় যদি আমরা যাই, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা সুশীল সমাজ বা বিশিষ্টজনদের থেকে একটা কথা উঠে আসছে, সেটি হচ্ছে যে ঘটনার আমরা বারবার পুনরাবৃত্তি দেখছি, কিন্তু এই ঘটনা ঠেকাতে পূর্ব প্রস্তুতি দেখছি না। যদিও মন্ত্রী মহোদয়েরা বলছেন যে আসলে এবারেরটায় কঠিন শাস্তি হবে। তাদের বক্তব্যের যদি মূল বক্তব্যগুলো আপনার কাছ থেকে শুনি।
রাব্বি, আজকে আলাদা দুইটি অনুষ্ঠানে, একটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবং অন্যটি আরও রাজধানীর অন্য একটি এলাকায় দুইটি আলাদা বৈঠক হয়েছিল বা কর্মসূচি ছিল। সেখানে দুইজন মন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ, তারা কিন্তু এই যে বিচারহীনতার সংস্কৃতি বলেন বা অন্য কিছু যেটি সুশীল সমাজের কথা আপনি বললেন, তারা কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছে। আমরা একটু মন্ত্রীদের হুঁশিয়ারিটা একটু দেখে নিতে চাই যে মন্ত্রীরা কি জানিয়েছেন। বিশেষ করে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে ষড়যন্ত্রকারীদেরকে জনসমক্ষে আনা হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, এটি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এবং পাশাপাশি তাদের বিচার হবে দ্রুত ট্রাইব্যুনালে, এটি জানিয়েছেন আইনমন্ত্রী। অর্থাৎ পুলিশের তদন্ত এখনো বাকি আছে, পুলিশ প্রতিবেদন দেওয়া হবে আদালতে, সেই প্রতিবেদন অনুযায়ী তারপর দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদেরকে বিচার আওতায় আনা হবে। এখন পর্যন্ত কুমিল্লা সহ পীরগঞ্জ বা অন্যান্য জেলায় যে সাম্প্রদায়িক সহিংসতায় যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোর বিষয়ে বুলবুল, এর বাইরে যদি আমরা আলোচনা নিয়ে যাই, সেটি হচ্ছে আবার সারা দেশে কিন্তু সংস্কৃতি কর্মী থেকে শুরু করে সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্য যতগুলো সাংস্কৃতিক এবং ইসলামী সংগঠনগুলো কিন্তু এই বিষয়ে বিক্ষোভ সমাবেশ করছেন। তারা সবাই সম্প্রীতির, সংহতির বাংলাদেশ চান। তাদের সেই সভা সমাবেশ থেকে কি দাবিগুলো উঠে আসছে? রাব্বি, একেবারে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু করে এবং শাহবাগের যে চত্বর রয়েছে সেই গণজাগরণ মঞ্চের যেখানে আমরা আন্দোলন সংগ্রাম দেখেছিলাম, সেখানে কিন্তু আজকে সারাদিন বিশেষ করে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত একটি বিক্ষোভ কর্মসূচি ছিল। এবং এই কর্মসূচি ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে। পাশাপাশি সারা দেশেই এই কর্মসূচিটি ছিল। 12টা পর্যন্ত তাদের এই কর্মসূচি ছিল। এই কর্মসূচি কিন্তু অনেকগুলো দাবি দাওয়া তারা উত্থাপন করেছেন। সাম্প্রতিক যে সহিংসতা, সেই সহিংসতার যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনা যায়, আমরা একটু তাদের দাবিগুলো দেখে নিতে চাই। কোন কোন দাবি তাদের ছিল আজকের যে কর্মসূচি? এই কর্মসূচিটি এখনো চলমান রয়েছে। তারা বলেছেন যে হামলা, নির্যাতনের কারণ উদ্ঘাটন করতে হবে খুব দ্রুত, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে, মন্দির, বাড়িঘর পুনর্নির্মাণ করতে হবে। পাশাপাশি আরও বেশ কিছু তাদের দাবি ছিল। এই দাবির মধ্যে রয়েছে যারা গৃহহীন রয়েছেন তাদের পুনর্বাসন করতে হবে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ, অর্থাৎ যেসব দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়েছিল তাদের ক্ষতিপূরণ দিতে হবে, আহত যারা হয়েছিলেন তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, পাশাপাশি নিহতের পরিবারকে 20 লাখ টাকা করে প্রদান করতে হবে। এই রকম বেশ কিছু দাবি দেওয়া তাদের ছিল। এবং এই দাবি দেওয়ার বিপক্ষে কিন্তু আজকে একটু আগেই দেখলাম যে মন্ত্রী এরই মধ্যে বলেছেন যে দ্রুত বিচার যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ক্ষেত্রে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এবং আমরা দেখেছি যে আরও একটি কমিটি গঠন করা হয়েছে যে যাদের গৃহহীন রয়েছেন তাদের কিন্তু এরই মধ্যে ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। অন্যান্য যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো হয়তো পূরণ করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বা অন্যান্য যে মন্ত্রণালয়গুলো রয়েছে, অর্থাৎ যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের পক্ষ থেকে নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা নেওয়া হবে। রাব্বি, বুলবুল, এই দাবিগুলো যারা তুলে ধরছেন তারা শঙ্কা থেকে ইতিবাচকতার কি গল্প বলছেন যে কি করলে আসলে এই সহিংসতাগুলো বন্ধ করা যায় বা যেত? এর আগের যে ঘটনা, সেই ঘটনার তারা উদাহরণ দিয়েছেন যে এর আগে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তাদেরকে সহায়তা করা হয়েছে, তারপরও তাদের উপর নির্যাতন নেমে এসেছে। তারা এবার যেটি দাবি করেছেন যে দৃষ্টান্তমূলক একটি শাস্তি যদি নিশ্চিত করা যায়, কঠোর হুঁশিয়ারি যেটি মন্ত্রীরা দিয়েছেন সেটির যদি বাস্তবায়ন হয়, হয়তো এই ধরনের যে সাম্প্রদায়িক দাঙ্গা হামলা রয়েছে এগুলোর পুনরাবৃত্তি নাও ঘটতে পারে। বুলবুল, আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আওয়ামী লীগ সাম্প্রদায়িক সহিংসতার দায় বিএনপির ওপর চাপানো ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাম্প্রদায়িক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মানববন্ধন এক পর্যায়ে রূপ নেয় সমাবেশে। মহানগর ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন এই মানববন্ধনে। অভিযোগ করেন বিএনপির ওপর সাম্প্রদায়িক সহিংসতার দায় চাপানোর ষড়যন্ত্র করছে সরকার। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শঙ্কা প্রকাশ করে বলেন, স্বাধীনতা সার্বভৌম বিনষ্ট করতে সাম্প্রদায়িক সহিংসতার মধ্য দিয়ে দেশের ভেতরে অন্য কোনো শক্তি প্রবেশের অপচেষ্টা করছে। এই দাঙ্গার মাধ্যমে আপনারা দৃষ্টি ফেরানোর চেষ্টা করছেন। আর আমি ভাবছি অন্য কথা, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে কিনা, তৃতীয় শক্তি প্রবেশ করে কিনা।
কিংবা সরকার তাকে উস্কে দিচ্ছে কিনা আমার সন্দেহ হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ ও সাম্প্রদায়িক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রদায়িক সম্প্রীতির অক্ষুণ্ণ রাখতে ব্যর্থ হয়েছে। আজকে পুলিশ প্রশাসন দিয়ে পূজা মণ্ডপে কোন রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয় না এবং সরকারের মদতেই আজকে এই সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হচ্ছে। এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দেশ পরিচালনা করতে। পদত্যাগ করুন অবিলম্বে। সরকার হঠাতে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় গ্রেফতার ইকবালের বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যে প্রমাণিত হয় তার কাছে এ বিষয়ে আরও তথ্য রয়েছে। সকালে তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সরকারের যে কোনো অর্জন বা সফলতাকে বিতর্কিত করাই বিএনপির স্বভাব। ভিডিও ফুটেজে চিহ্নিত হওয়া কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র ধর্মগ্রন্থ রাখা ইকবাল হোসেনের গ্রেপ্তারে যখন সবাই স্বস্তি প্রকাশ করছে, তখন বিএনপি মহাসচিব প্রশ্ন তুলেছেন, গ্রেপ্তার হওয়া যুবক এতদিন কোথায় ছিল, কারা তাকে সেখানে নিল? মির্জা ফখরুলের কথায় মনে হচ্ছে ফখরুল সাহেবের কাছে ইকবালের বিষয়ে অধিকতর তথ্য রয়েছে। মহিবুল্লাহ কিলিং মিশনে ১৯ জন অংশ নেয়। মূলত প্রত্যাবাসন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় রোহিঙ্গা নেতাকে হত্যা করে প্রতিপক্ষরা। হত্যাকাণ্ডে গ্রেফতার আসামি আজিজুল হক এ বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপরাধের ঘাঁটি হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পগুলো। একের পর এক ঘটছে হত্যাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। মূলত প্রত্যাবাসন বিরোধীরাই এসব অপকর্ম করে ক্যাম্পে আতঙ্ক ছড়াচ্ছে বলে উঠে আসছে। গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়া ক্যাম্পে নিজের অফিসে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। এরপর থেকে প্রত্যাবাসন বিরোধী কর্মকাণ্ড সামনে আসে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রাখায় রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন। হত্যা মামলাটিতে গ্রেপ্তার আজিজুল হকের জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন সংক্রান্ত তিনি বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছিলেন। এই কারণে তিনি দিনে দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হওয়ায় তিনি অন্যান্য লোকজনের চক্ষুশূল হয়ে ওঠেন এবং তারা তাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী মাত্র ২ মিনিটে হত্যাকাণ্ডটি সংগঠিত করে তারা। এতে মোট ১৯ জন অংশ নেন। কিলিং স্কোয়াডে ৫ জন অস্ত্রধারী লোক ছিল। উক্ত হত্যাকাণ্ডের ঘটনাটি সংগঠনের পরপরই আমাদের এপিবিএন পুলিশ রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে এবং ঘটনার সাথে বর্ণিত আসামিদেরকে আমরা গ্রেপ্তার করছি এবং আমাদের অভিযান এখনো চলছে। মহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার হয়েছে ১০ জন। এর মধ্যে আসামি ইলিয়াস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। শুরু হয়েছে বিশ্বকাপের সুপার 12-এর লড়াই। কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আর সে খবর জানাতে শারজাহ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। নিয়ন, রাব্বি, বিশ্বকাপের মূল পর্ব শুরু হয়ে গেছে আবুধাবি এবং দুবাইয়ে, কিন্তু এখন পর্যন্ত দর্শকদের দৃষ্টিকোণ থেকে যদি বলি তাহলে দর্শকরা কিন্তু একেবারেই সন্তুষ্ট হতে পারছেন না। কারণ টি-20 মানেই আমরা জানি ব্যাটসম্যানদের গেম, টি-20 মানেই হচ্ছে ব্যাটিং হবে, ধুমধুমার ৪ ছক্কার খেলা। কিন্তু এখন পর্যন্ত যে একটি ম্যাচ হয়েছে এবং অন্য আরেকটি ম্যাচের অর্ধেক শেষ হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি বোলারদের দাপট। প্রথম ম্যাচের কথা যদি বলি আবুধাবিতে যেটা হয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার, সেখানে দেখেছি যে পেসাররাই মূলত ছড়ি ঘুরিয়েছেন। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, হ্যাজেলউড তাদেরকেই দেখেছি উইকেট নিতে। ম্যাক্সওয়েল এবং জাম্পা দু একটা উইকেট পেলেও মূলত পেসাররাই সেখানে আসলে দাপট দেখিয়েছেন। অন্যদিকে সাউথ আফ্রিকার বোলিংয়ের সময়ও দেখেছি মূলত রাবাদা এবং নরখিয়াই কিন্তু উইকেটগুলো নিয়েছেন। সামসি একটি উইকেট পেলেও কিন্তু রাবাদা আর নরখিয়াই মূলত সেখানে ছড়ি ঘুরিয়েছেন। অর্থাৎ বলতেই পারি আবুধাবিতে মূলত পেসাররা দাপট দেখিয়েছেন। ব্যাটসম্যানদের জন্য আসলে কিছুই ছিল না সেখানে। লো স্কোরিং ম্যাচ হয়েছে, ১১৮ রান মাত্র চেস করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। অন্যদিকে যখন ম্যাচটি দুবাইয়ে চলে আসে, সেকেন্ড ম্যাচের দিকে চলে আসে, তখন কিন্তু সবার ধারণা ছিল হয়তো বা দুবাইয়ে একটি বড় স্কোরের ম্যাচ হবে। কারণ কিছুদিন আগে আইপিএল যখন হচ্ছিল এখানে দুবাইয়ে বেশ বড় বড় কিছু স্কোরের ম্যাচ হয়েছিল, কিন্তু দুবাইয়ের অবস্থা আরও ভয়াবহ। সেখানে ওয়েস্ট ইন্ডিজ আসলে খুবই একেবারে অল্প রানে অল আউট হয়ে গেছে এবং এখানে আবার ব্যাটিং কিন্তু মূলত বোলাররা ছড়ি ঘোরালো। এখানে কিন্তু পেসারদের চেয়ে স্পিনাররা বেশি ভালো বোলিং করেছে। আমরা দেখেছি ইংল্যান্ডে মঈন আলী, আদিল রশিদ, তারা কিন্তু মূলত
ব্যাটসম্যানদেরকে বোকা বানিয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো তুলে নিয়েছে। তো এখন পর্যন্ত যে অবস্থা, ইংল্যান্ড এই ম্যাচটা সহজেই জিতে যাবে বলে মনে হচ্ছে। তাই দর্শকদের দৃষ্টিকোণ থেকে যদি বলি, লো স্কোরিং ম্যাচ হচ্ছে, এই ধরনের T20 ম্যাচ দেখতে আসলে দর্শক অভ্যস্ত নয় এবং তারা পছন্দও করে না। আর যদি বাংলাদেশের খেলার কথায় আসি, আগামীকাল বাংলাদেশ প্রথম ম্যাচে শারজাতে তাদের ম্যাচটি হবে এবং সেখানে শ্রীলঙ্কা তাদের প্রতিপক্ষ। আজ যখন কোচ আমাদের সঙ্গে কথা বলছিলেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে, তাকেও বারবার জিজ্ঞেস করা হয়েছিল, যেহেতু IPL হয়েছিল শারজার এই ম্যাচ, আবুধাবি এবং দুবাইয়ের ম্যাচগুলোতে পিচ অনেক লো এবং স্লো, তো এখানেও লো স্কোরিং ম্যাচ হওয়ারই তার মানে সম্ভাবনা রয়েছে। তবে কোচ বলেছেন পিচ নিয়ে তিনি কোনো চিন্তা করছেন না, তিনি তার খেলাটা নিয়ে ভাবছেন। তার ক্রিকেটাররা যেভাবে ফর্মে আছে, প্রাথমিক পর্বতে স্কটল্যান্ডকে সাথে হারার পরও কিন্তু পরবর্তীতে দুটো ম্যাচে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, টিমের উপর তার পূর্ণ আস্থা আছে যে এই টিম শ্রীলঙ্কাকে আসলে হারাতে পারবে। অন্যদিকে শ্রীলঙ্কান ক্যাপ্টেন এসেছিলেন দাসুন সানাকা, তিনি কিন্তু একেবারে বলতে গেলে হুঙ্কার দিয়ে রেখেছেন বাংলাদেশকে। তিনি মোটামুটি বলেই দিয়েছেন যে কোনো অ্যাঙ্গেল থেকে আসলে তারা বাংলাদেশ থেকে অনেক বেশি এগিয়ে এবং প্রথম ম্যাচটা তারা আসলে দাপটের সঙ্গে জিতে নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন। অর্থাৎ বলতে পারেন যে ম্যাচের আগেই কিন্তু একটা কথার লড়াই শুরু হয়ে গেছে, যদিও বাংলাদেশ সেভাবে সেখানে অংশ নেয়নি, কিন্তু শ্রীলঙ্কা কিন্তু চেষ্টা করেছে বাংলাদেশকে প্রভোগ করবার জন্য। এখন দেখা যাক আসলে আগামীকাল কি হয়, কারণ বাঘ আর সিংহের লড়াই, শারজাতের মতো একটি আইকনিক স্টেডিয়ামে শেষ পর্যন্ত বাঙালিরা শেষ হাসি আসে কিনা সেটার জন্য আসলে আমাদের অপেক্ষা করতে হচ্ছে। তো রাব্বি, এই ছিল আমার কাছে সবশেষ এখান থেকে। T20 বিশ্বকাপের আজকের ম্যাচ এবং কালকে বাংলাদেশ দলের ম্যাচের বিস্তারিত নিয়ে শারজাহ থেকে সরাসরি যুক্ত জানাচ্ছিলেন সহকর্মী নিয়ন মোহাইমিন। নাটোরের লালপুরে নিখোঁজের 4 দিন পর 7 বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে 15 বছর বয়সী প্রতিবেশী কিশোরকে আটক করা হয়েছে। একমাত্র সন্তান জেমিকে হারিয়ে শোকে দিশেহারা বাবা মা, স্বজনদের আর্তনাদে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শনিবার সকালে এলাকার ধানক্ষেত থেকে পলিব্যাগে বন্দি অবস্থায় জেমির লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় গত 19 অক্টোবর দুপুরে লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামে দাদা মোস্তফাকে খুঁজতে বাড়ি থেকে বের হয় জেমি। এ সময় প্রতিবেশী বখাটে কিশোর ইমনের বাসায় কেউ না থাকায় সে জেমিকে তাদের বাড়িতে ডেকে ধর্ষণ করে। পরে জেমিকে হত্যা করে লাশ টয়লেটের মধ্যে লুকিয়ে রাখে। এক পর্যায়ে পলিথিনে মুড়িয়ে মৃতদেহ ধানক্ষেতে ফেলে দেয়। ইমনের পরিবারের সদস্যরা বাড়ি ফিরলে ভয়ে ঘটনাটি তার পরিবারকে জানায় সে। পরে ইমনের পরিবার পুলিশকে খবর দিলে তাকে আটক করা হয়। আমার সাওয়াল আমার কাছে এসব কথা কইছে, বাপের কাছে আমার কাছে কইছে, তখন আমি মেম্বারে ডাইকে এনে সালিক করছি, হাতে ধরাই দিয়েছি। এদিকে ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেমির স্বজন ও এলাকাবাসী। এই যে নার কারো সন্তানের সাথে হয় না, বিচার চাই, আমি তার ফাঁসি চাই, সুষ্ঠু বিচার চাই। এই বিচার যেন মানুষ দেখে বুকের মধ্যে যেন আতঙ্ক সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধর্ষণের পর হত্যার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। আমরা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে এনেছি, আমাদের 4টি টিম কাজ করছে, খুব দ্রুতই তদন্ত করে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনতে পারবে। নিহত জেমি লালপুর উপজেলার আব্দুলপুর প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী। সময় সংবাদ, নাটোর। বাসের হেলপার থেকে কোটি কোটি টাকার মালিক খুলে বসেন ভুয়া মানবাধিকার কমিশন। 18 বছর ধরে চলছে তার এসব প্রতারণা। শেষ পর্যন্ত রাজধানীর রামপুরা থেকে গ্রেফতারের পর বেরিয়ে আসে প্রতারক শাহিরুলের ভয়ঙ্কর প্রতারণার সব তথ্য। জব্দ করা হয় দেশি বিদেশি বেশ কয়েকটি অস্ত্র। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস চালকের সহকারী হিসেবে কাজের সময় বিভিন্ন সিকিউরিটি কোম্পানিতে গার্ড সরবরাহের নামে প্রতারণা শুরু করে শাহিরুল। মানুষ ঠকানোর হাতেখড়ি তার এখান থেকেই। এরপর ধীরে ধীরে গড়ে তোলেন হোমল্যান্ড নামে সিকিউরিটি গার্ড অ্যান্ড সার্ভিস, বেভারেজ কোম্পানি সহ নানা ধরনের ব্যবসা। পরে নিজেকে প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠা করতে গড়ে তোলেন ভুয়া মানবাধিকার সংস্থা, বনে যান সংস্থার চেয়ারম্যান। রাজধানীর বনশ্রীতে অফিস ভাড়া নিয়ে বেকার ও শিক্ষিত তরুণ তরুণীদের চাকরি দেওয়ার নামে আত্মসাৎ করেন লাখ লাখ টাকা। নিরাপত্তা কর্মী নিয়োগের কথা বলে প্রার্থীদের কাছ থেকে নেওয়া হতো 15 থেকে 25,000 টাকা। প্রশিক্ষণ শেষে চাকরি না দিয়ে উল্টো ভয় ভীতি দেখাতো শাহিরুল। বিভিন্ন সংস্থায় আউটসোর্সিং এর নামে কর্মী নিয়োগ দিলেও দেয়া হতো না বেতন। প্রথম মাসে বললাম স্যার 1 মাস হচ্ছে বেতন, কয় সামনে মাসে। চতুর্থ মাসে যখন বলি কয় একবারে টাকা পাওয়া। সরকারি চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছিল, পরে আর চাকরি দেয়নি। অনেকবার গেছি, গেলেই ভয়ভীতি দেখায়, আমার সাথে যোগাযোগ করে না।
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ছবি তুলে নিজের ক্ষমতা জাহির করা শাহিরুল সরকারি প্রতিষ্ঠানে চাকুরির নামে নিত 5 থেকে 10 লাখ টাকা। হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির নামে প্রতারণার জাল বিছায় শাহিরুল। রাজধানীর রামপুরা থেকে গ্রেফতারের সময় জব্দ করা হয় বেশ কয়েকটি অস্ত্র ও গুলি। আমরা যে অস্ত্রশস্ত্র জব্দ করেছি তার কোনোটারই তার কাছে কোনো কাগজপত্র নেই। মানবাধিকার সংস্থার যে চেয়ারম্যান, এটা একটি অলৌকিক ভৌতিক নাম। ঢাকার বিভিন্ন লোকেশনে 23 কাঠা তার জায়গা রয়েছে, তার 2টি অত্যাধুনিক গাড়ি আছে। যে সব মিলে আমরা এ পর্যন্ত প্রায় 50 কোটি টাকা সমমূল্যের সম্পদ তার রয়েছে। শাহিরুলের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পায়রা সেতু পুরোপুরি প্রস্তুত। কর্ণফুলী সেতুর আদলে নির্মিত সেতুটি আগামীকাল ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের সেতু পায়রা অবশেষে দীর্ঘ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালী বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরিঘাট এলাকায় নির্মিত এই সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে উৎসাহ উদ্দীপনার শেষ নেই এলাকাবাসীর। আমরা আগে যখন ঢাকা যেতাম, আমরা একটা যানজটের বিষয় হয়ে দাঁড়াইতে, সেটা আমাদের জন্য সহজ একটা উপায় হয়েছে। অ্যাম্বুলেন্স নিয়ে আগে এখানে অনেক অপেক্ষা করা লাগতো। আমাদের এই দীর্ঘদিনের আশা পূরণ হলো। দীর্ঘদিন গাড়ি চালাতে বহুত ভুক্তভোগী ছিলাম। চট্টগ্রামের কর্ণফুলী সেতুর আদলেই এক্সট্রা ড্রোজ কেবল পদ্ধতিতে পায়রা সেতুটি নির্মাণ করা হয়েছে। 167টি বক্স গার্ডার সেগমেন্টের কারণে দূর থেকে দেখলে মনে হবে শূন্যে ভেসে আছে 1470 মিটার দৈর্ঘ্য সেতুটি। 32টি স্প্যানের মূল সেতুটি বিভিন্ন মাপের 55টি টেস্ট পাইল সহ 10টি পিয়ার পাইল ও পিয়ার ক্যাপের উপর নির্মিত। 3 দফা সময় বাড়িয়ে সেতুটি নির্মাণে লেগেছে 8 বছর। ফেরিবিহীন যান চলাচল আমাদের স্থাপিত হচ্ছে। সেতুটি চালু করার মাধ্যমে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত নির্বিঘ্নে যাতায়াত করতে সক্ষম হবেন। 2013 সালের 19 মে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও কাজ শুরু হয় 2016 সালের 24 জুলাই। এতে ব্যয় ধরা হয় 1447 কোটি টাকা। সময় সংবাদ, পটুয়াখালী। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষে জানুয়ারিতে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে চাঁদপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এই মুহূর্তে নতুন করে আর ক্লাস বাড়ানোর সুযোগ নাই, কারণ স্বাস্থ্যবিধি মানতে হবে। কারণ আমাদের প্রত্যেকটা শ্রেণীতেই কিন্তু শিক্ষার্থীর সংখ্যা অনেক, সেই কারণে আমরা এই মুহূর্তে পারছি না। কিন্তু এসএসসি এইচএসসি পরীক্ষা হয়ে যাবার পরে ইনশাল্লাহ যখন জানুয়ারি থেকে নতুন ক্লাস শুরু হবে, আমরা চিন্তা করছি এখন যে তখন থেকে এবং যদি এই ভালো অবস্থাটাই চলতে থাকে তখন থেকে আমরা চেষ্টা করব ক্লাসের সংখ্যা আরও বেশি। দীর্ঘদিনের অপেক্ষা শেষ হচ্ছে ফ্রিল্যান্সারদের। আসছে ডিসেম্বরই দেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল। এমন সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্লেষকদের অনেকেই এখন বাংলাদেশকে বলে থাকেন ফ্রিল্যান্সিং এর নতুন হাব, কিন্তু পেমেন্ট গেটওয়ে পেপ্যালের কার্যক্রম না থাকায় কাজ শেষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উপার্জিত অর্থ দেশে আনতে ফ্রিল্যান্সারদের নির্ভর করতে হয় তৃতীয় কোনো দেশের ওপর। এতে বড় অঙ্কের অর্থ হারাতে হয় তাদের। দীর্ঘ অপেক্ষার পর এবার এলো সুসংবাদ। ডিসেম্বর থেকেই ঢাকায় কার্যালয় স্থাপন করে কাজ শুরু করবে পেপ্যাল, এমন তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। পেপ্যাল বাংলাদেশে অপারেশন শুরু করবে। এটা হয়ে গেলে কিন্তু আমাদের যে ফ্রিল্যান্সারদের, এবং শুধু ফ্রিল্যান্সার না, ওভারঅল আমাদের ই কমার্সের জন্য এটা কিন্তু একটা খুব ভালো একটা ডিসিশন হবে। শনিবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় প্রথমবারের মতো হাঙ্গেরিতে টেলিভিশন রফতানি কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ সময় ওয়ালটনের বিভিন্ন ইউনিটের উৎপাদন কাজও পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান জানান, প্রকল্পের অযৌক্তিক ব্যয় আর দুর্নীতি কমাতে দেশীয় সরঞ্জামের ব্যবহার বাড়াতে চায় সরকার। একটা অ্যাওয়ারনেসেরও ব্যাপার আছে যে সরকারি কর্মকর্তা যারা কিনেন, যারা প্রকল্পগুলি করেন, তাদেরও কিন্তু একটা আমি বলবো জানার ব্যাপার আছে দেশে কি কি তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা আরও জানান, সরকার দেশ জুড়ে বিদ্যুৎ সংযোগ দিতে পেরেছে বলেই ইলেকট্রনিক্স খাতের জন্য বাংলাদেশ এখন বিশাল এক বাজার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, গাজীপুর।
ফিটনেস পরীক্ষার ব্যবস্থা নেই, অথচ প্রতিদিনই শত শত গাড়ির ফিটনেস সনদ দিচ্ছে বিআরটিএ। আবার গাড়ি ছাড়াই মিলছে সনদ। কেবল দালালের পকেটে কিছু টাকা গুজে দিলেই সবই সম্ভব এই প্রতিষ্ঠানে। ওমর ফারুকের ক্যামেরায় সাদত রহমতুল্লাহ রিপোর্ট। মিরপুর বিআরটিএ গাড়ির ফিটনেস পরীক্ষার অপেক্ষায় গাড়ির সারি। সময় সংবাদও গাড়ির ফিটনেস পরীক্ষার জন্য বিআরটিএতে। জানলার গ্লাস খুলতেই দালালের আমন্ত্রণ, জানিয়ে দিল কোথায় টাকা দিলে সকল অসম্ভবের কাজ সম্ভব হয় বিআরটিএতে। ঠিক আছে স্যার, শুধু ফিটনেস স্যার 1000 টাকা দিবেন স্যার, নগদ পরে দেবো স্যার 1 ঘন্টার ভিতরে। ওরা চেকটা কিছু করবে না, চেক ওটা আমি কাগজ দিব, ওটা ভিতরে সিস্টেমে কাজ, এই জন্য তো টাকাটা বেশি নিব, ওটা সিস্টেম করে করে দিতে হবে। কাগজপত্র নিয়ে আসলে শুধু হবে, ফিটনেস করালে গাড়ি ছাড়া করাই দেওয়া যাবে। পুরো কার্যালয় ঘুরে ফিটনেস পরীক্ষার কোনো স্থান খুঁজে পাওয়া গেল না। পরে জানা গেল মেশিন নষ্ট থাকায় তা মেরামতের কাজে ব্যস্ত কর্মকর্তারা। তাহলে এখন গাড়ির ফিটনেস করা হচ্ছে কি উপায়ে? শোরুমে, ওখান থেকে পাঠিয়েছে বিআরটিতে, বিআরটির থেকে বলতেছে আবার শোরুমে যান। আমার লাইসেন্সের বয়স 22-23 বছর, ওরা তো ফেল করাইয়া পাস পরীক্ষা 2500 টাকা নিয়ে নেয়। আপনি যতই পাস করেন টাকাই সব পাস হয় এখানে। ফিটনেস কিংবা নম্বর প্লেটের জন্য যারা বিআরটিতে এসেছেন তাদেরকেও পার্কিং এর জন্য গুনতে হচ্ছে টাকা। এই জায়গা থেকে 250 টাকা করে পার্কিং চার্জ নিয়ে যায়। কিছু টাকা লাগলো খালি ওই প্লেটের ফুটা করার জন্য। বিআরটিতে সেবা নিতে আসা সবারই অভিযোগের তীর আনসারদের ঘিরে। আনফিট গাড়ি নিয়ে আসলে তো কোনো কথাই নাই, তাদের টাকা দিবেন সব ঠিক। আনসাররাই তো দালাল, বাইরের লোক দালাল কই? বিআরটিএতে এমন একজনও পাওয়া কঠিন যিনি দালালের সহায়তা নেননি। তবে বিআরটিএ বলছে ফিটনেস পরীক্ষার জন্য দ্রুতই ঠিক করা হচ্ছে কারিগরি ত্রুটি। যে সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড ডিপার্টমেন্টের কাছে সেই তুলনায় কিন্তু আমাদের এখানে দালাল কম, এবং আমাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব প্রতিদিনই আমরা দালাল ধরছি এবং বিভিন্ন মেয়াদে তাদের শাস্তি দিচ্ছি। সম্প্রতি বিআরটিএতে মন্ত্রী কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের পরও দালাল মুক্ত হয়নি বিআরটিএ, তেমনি কমেনি সাধারণ মানুষের দুর্ভোগ। দালালের দৌরত্ব আর মানুষের দুর্ভোগ যেন নিত্যসঙ্গী এই বিআরটিএতে। এমন অবস্থা থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। আশা করে বিআরটিএ ফিরবে সাধারণ মানুষের সেবায়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। রংপুরে সহিংসতা ছড়ায় সৈকত। ঘটনার পর ছাত্রলীগ থেকে অব্যাহতি। কুমিল্লার ঘটনা ইকবাল রিমান্ডে। নোয়াখালীতে গ্রেফতার 13। মামলা চলবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ কিলিং মিশনে অংশ নেয় 19 জন। প্রত্যাবাসনে ভূমিকার জন্যই হত্যা। গ্রেফতার আরও 4। রাত হলেই ক্যাম্পে সক্রিয় হয় অপরাধীরা। নাটোরে নিখোঁজের 4 দিন পর 7 বছরের শিশুর লাশ উদ্ধার। হত্যার পর ব্যাগে ভরে ফেলে দেওয়া হয় ধান খেতে। ধর্ষণের পর খুন, ধারণা পুলিশের। এ ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।